বিসমিল্লাহির রহমানির রহিম। রাবা কেমিস্ট্রিতে আমার সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো, দোয়া করি। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় এর একটি সৃজনশীল সমাধান আলোচনা নিয়ে এসেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে উদ্দীপক এবং প্রশ্ন। এখানে উদ্দীপক গ্রাফ আয়নীকরণ শক্তির, এবং প্রশ্নে বলা হয়েছে আয়ন কাকে বলে। ক্ষয়ে বলা হয়েছে রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন। গয়ে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি। আচ্ছা, তাহলে প্রথমে কয়ে যাওয়া যাক। কয়ে আয়ন কাকে বলে সবাই জানো। আয়ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় যেসব পরমাণু বা পরমাণু গুচ্ছ মূলক এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যুক্ত হয়, তাকে আয়ন বলে। ক্ষয় বলা হচ্ছে রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন। পর্যায় সারণীতে রুবিডিয়ামকে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে ক্ষার ধাতুর সাথে, এবং ক্ষার ধাতুর মতো রুবিডিয়ামও পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যেমন H2 রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং রুবিডিয়াম হাইড্রক্সাইড ক্ষার উৎপন্ন করে। এই জন্যই রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। গয়ে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটি গ্রুপ ও পর্যায় লিখো। ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় গ্রুপ নিয়মের কয়েকটি নিয়ম আছে। আমরা জানি যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিঃস্থ শক্তি স্তরের নাম্বারই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর, এবং সর্ববহিঃস্থ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে তাহলে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রুপ নাম্বার। এবং সর্ববহিঃস্থ প্রধান শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। এছাড়া সর্ববহিঃস্থ শক্তি স্তরে যদি এস এবং ডি অরবিটাল থাকে তাহলে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। তাহলে ওয়াই মৌলটি কি আমরা আগে জেনে নেব এবং গ্রুপ পর্যায় নির্ণয় করব। ওয়াই মৌল এখানে আমাদের গ্রাফ অনুসারে আমরা দেখতে পাচ্ছি ওয়াই 9 9 এর সোজা আছে, ঠিক ওয়াই এর নিচে 9 আছে, ওয়াই এর পারমাণবিক সংখ্যা 9। আর 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ফ্লোরিন, আমরা সবাই জানি। তাহলে এবার দেখা যাক ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে কিভাবে গ্রুপ এবং পর্যায় আমরা বের করতে পারবো। ফ্লোরিন 9 1s2 2s2 2p5 ফ্লোরিন 9। তো সর্ববহিঃস্থ শক্তি স্তর সর্ববহিঃস্থ প্রধান শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর। এর 2 হচ্ছে ফ্লোরিনের পর্যায় নম্বর। সর্ববহিঃস্থ শক্তি 1s 2s 2p, তাহলে 2 নম্বর শক্তি স্তর হচ্ছে কি ফ্লোরিন। এবং গ্রুপ এখানে এস এবং পি আছে, এস এ ইলেকট্রন 2টা, পি এ
5টা, 5 আর 2 7 এবং 5 আর হচ্ছে 2 এর 7, এর সাথে 10, এর সাথে 10 যোগ করলে কত হয়? 17। কারণ আমরা জানি যে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে, তাহলে এস এবং পি অরবিটালের সংখ্যার সাথে, মানে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে ওই মৌলের গ্রুপ নাম্বার পাওয়া যায়। তাহলে 5 আর 2 7 এবং 10 যোগ করলে 17 হয়। তার মানে ফ্লোরিনের গ্রুপ নাম্বার 17। ফ্লোরিনের পর্যায় হচ্ছে 2 এবং গ্রুপ 17। আমরা সেটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারলাম। এভাবে অ্যান্সার লিখতে হবে যে এখানে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মনোটি গ্রুপ ও পর্যায় লিখো। তাহলে আমরা সিম্পল কিছু বলো না, মানে ওয়াই মনোটি হচ্ছে এর নিচে কি আছে? 9 আছে। 9 পারমাণবিক শক্তি বিশিষ্ট মৌলটি হচ্ছে ফ্লোরিন। ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখাবো। তারপরে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় সেটা বের করবো। তো আশা করছি বুঝতে পেরেছো। এর চেয়ে বেশি কিছু বোঝানোর মতো আমার নেই এখানে, কারণ এখানে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হয়, এবং আমি ইলেকট্রন বিন্যাস করেছি এবং গ্রুপ পর্যায় নির্ণয় আমি বুঝে দিয়েছি। কারণ এখানে হচ্ছে এস এ ইলেকট্রন 2টা, পি তে 5টা, 5 আর 2 7, সাথে আমরা 10 যোগ করছি। কেন? সর্ববহিস্থ প্রধান শক্তি যদি এস এবং পি অরবিটাল থাকে, তাহলে এস এবং পি অরবিটালের ইলেকট্রনের সংখ্যার সাথে কি করতে হয়? 10 যোগ করতে হয়। আর এই কারণে এখানে 17 হয়েছে। 17 হচ্ছে ওই মৌলের অর্থাৎ ফ্লোরিনের গ্রুপ নাম্বার। আশা করছি কোনো ত্রুটি নেই তোমাদের এটুকু বোঝার মধ্যে। তো ঘয়ে যাওয়া যাক। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তি ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। ঊর্ধ্বমুখী মানে এখানে আয়নীকরণ শক্তি উপর দিকে উঠতে উঠতে এখানে কিন্তু নেমে এসেছে ডাব্লিউ থেকে এক্সে, তারপরে আবার উপরে গেছে। শুধু সরাসরি না গিয়ে কেন নিচে আবার নেমে আসলো, এই কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আয়নীকরণ শক্তি কি সেটা আমাদের আগে জানা দরকার। কিভাবে এটা কমে বাড়ে, কেন উপরে যায়, কেন নিচে আসে, আবার কেন উপরে যায়, এসব আমাদের জানা দরকার। তো আয়নীকরণ শক্তি কি এটা তোমরা অবশ্যই জানো। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মল গ্যাসীয় পরমাণুতে 1 মল ইলেকট্রন থেকে 1 ইলেকট্রন অপসারণ করে 1 মল ধনাত্মক আয়নে রূপান্তর করতে যে শক্তি, সেটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি কখন বৃদ্ধি হ্রাস পায় এবং কেন উপর দিকে না যেয়ে নিচ দিকে আসে আবার উপর দিকে যায়, আমরা জানি যে পর্যায় সারণীতে আমরা যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন কি হয়? তখন হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু প্রধান শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পায় না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। এই অতিরিক্ত প্রোটন এবং ইলেকট্রনের মাঝে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়, আর এই আকর্ষণ শক্তি কি করে? ইলেকট্রনের শক্তি স্তরকে নিজের কাছে টেনে নেয়, যার কারণে পরমাণু আকার ছোট হয়ে যায়। আর পরমাণু আকার ছোট হয়ে গেলে ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এইগুলো বৃদ্ধি পায়। তো এখানে আমি তোমাদের আগে 2টা চিত্রের সাহায্যে বুঝাতে চাই। যেমন ঘয়ের অ্যান্সার, ঘয়ের অ্যান্সারে আমরা যদি এইখানে মনে করো 13, 15, 17, 13, 15, 17 কি তোমরা অবশ্যই জানো অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্লোরিন। এরা ঊর্ধ্বমুখী যাবে না নিচে নেমে আসবে, নাকি নেমে আসার পর আবার উপরে যাবে? এরা কি হবে? এরা
শুধু ঊর্ধ্বমুখী হয়। কেন? আমরা জানি যে এরা একই পর্যায়ে অবস্থান করছে, এবং যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি তখন কি হচ্ছে, এর হচ্ছে আকার হ্রাস পাচ্ছে, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাচ্ছে। যেটা এটা যদি আয়নীকরণ শক্তি হয়, আয়নীকরণ শক্তি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে অ্যালুমিনিয়াম থেকে যখন এখানে আসছে ঊর্ধ্বমুখী হচ্ছে, এইখান থেকে আবার ক্লোরিনে যাচ্ছে, শক্তি বাড়ছে, শুধু ঊর্ধ্বমুখী শক্তি। কিন্তু কিছু কথা যে আমরা যেহেতু জানলাম, বা আমরা সবাই, তোমরা সবাই জানো, অনেক আগে থেকে জানো যে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাই তখন কি হয়, পরমাণুর আকার হ্রাস পায় এবং আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। সেই সূত্র করে আমরা একই পর্যায়ে যখন গেলাম তখন কিন্তু এখানে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পেয়েছে, তার মানে শুধু ঊর্ধ্বমুখী হয়েছে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন এগারো, 12, 13, 14, 15, 16, 17, 18 পারমাণবিক সংখ্যা মহল্লাগুলো কি তোমরা অবশ্যই জানো। তো যখন আমরা কি করব, বাম দিকে থেকে ডানে যাব, পরমাণুর আকার হ্রাস পাবে এবং আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু এখানে কখনো, তাহলে আমরা বুঝতে পারছি এটা অবশ্যই ঊর্ধ্বমুখী হতে হবে। মানে আমাদের সূত্র হিসেবে, আমাদের জানা হিসেবে আমরা কি জানি, যে যখন আমরা বাম থেকে ডানে যাই, পর্যায় সারণীতে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাই তখন কি হয়, পারমাণবিক আকার, মানে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায় এবং আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। সেই সূত্র মোতাবেক আমাদের এটা শুধু ঊর্ধ্বমুখী হওয়া উচিত। কিন্তু এটা শুধু ঊর্ধ্বমুখী হবে, এটা কিন্তু এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এইটা হচ্ছে সোডিয়াম, এইটা ম্যাগনেসিয়াম, এখানে যাওয়ার পরে এটা নিচে আসবে, এটা হচ্ছে আবার ঊর্ধ্বমুখী হবে। তারপর হচ্ছে সিলিকন, এইটা অ্যালুমিনিয়াম, এইটা সিলিকন, এরপরে ফসফরাস, এবার সালফার, এইটা হচ্ছে এইটা এস, এরপরে ক্লোরিন, এরপরে আর্গন। এইটা কিন্তু সরাসরি ঊর্ধ্বমুখী হয়নি, এখানে মাঝখানে দুইবার কিন্তু নিম্নমুখী হয়েছে। এর কারণ কি? আমরা তো জানি যে পর্যায় সারণীতে আমরা বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাবে এবং আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। কিন্তু এখানে কখনো কখনো আকার মানে দুই রকম হচ্ছে, মানে কখনো নিম্নমুখী হচ্ছে, আয়নীকরণ শক্তির কখনো ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অরবিটাল। আমরা জানি যে একই শক্তি স্তরে যদি পি এবং ডি অরবিটাল থাকে এবং সেগুলো যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ থাকে, সেগুলো অধিক বেশি সুস্থিত হয়, তাহলে অর্ধপূর্ণ অরবিটাল। এই কারণে এটা নিম্নমুখী কখনো ঊর্ধ্বমুখী হয়। যদিও আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় এবং আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, কিন্তু ব্যতিক্রম কিছু ক্ষেত্রে, মানে যেই সব মৌলের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাসে অরবিটাল অর্ধপূর্ণ, সেটা বেশি স্থিতিশীল, আর সেটা হচ্ছে বেশি স্থিতিশীল হয়। আর তখন কি হয়,
পরেরটা মানে তারপরেরটার, যেমন এখানে ম্যাগনেসিয়াম, এটা কি হচ্ছে, আমরা যেমন ম্যাগনেসিয়াম 1s, এটা হচ্ছে 12 ম্যাগনেসিয়াম, 2s, 2p, 3s 10 আর 2 12, এবং এটা অ্যালুমিনিয়াম 13, তাহলে হচ্ছে 1s, 2s, 2p6, 3s2, 3p1। এইখানে শেষে এস অরবিটাল আছে, এস অরবিটাল এরকম দুইটাই ধরে, তার মানে এটা সম্পূর্ণ, এটা স্থিতিশীল, এটা হচ্ছে স্থিতিশীল, এইটা স্থিতিশীল, এটা হচ্ছে স্থিতিশীল, এবং এর শক্তি আয়নীকরণ শক্তির মান বেশি। এখানে অ্যালুমিনিয়াম কিন্তু পি অরবিটাল আছে, যেটা অসম্পূর্ণ, অর্ধপূর্ণ না, সম্পূর্ণ না, এটা হচ্ছে অস্থিতিশীল। এই কারণে ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের শক্তি যদিও বেশি হওয়ার কথা, তারপরে কম, অরবিটালের অসম্পূর্ণতার কারণে এবং স্থিতিশীলতার কারণে, যার কারণে ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিম্নমুখী হয়েছে। আবার এইখানে ফসফরাস যদি আমি দেখি, তাহলে ফসফরাসের ক্ষেত্রে যেমন এখানে ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, 10 আর 5, কিন্তু এই 5 15, এখানে পি অরবিটালটি অর্ধপূর্ণ, কিন্তু সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, এটা হচ্ছে অর্ধপূর্ণ না, সম্পূর্ণ না, মানে অস্থিতিশীল। তার মানে এইটা স্থিতিশীল আর এটা হচ্ছে অস্থিতিশীল, সম্পূর্ণ অরবিটাল নয়, আবার অর্ধপূর্ণ নয়। আর এই কারণে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ফসফরাস থেকে সালফার নিম্নমুখী হয়েছে, মানে ফসফরাস এবং সালফারের শক্তি যদিও বেশি হওয়ার কথা, তবুও অসম্পূর্ণ অরবিটাল কারণে শক্তি এর কম, এই কারণটা নিম্নমুখী হয়েছে। আবার এরপরে সালফার থেকে ক্লোরিন এবং আর্গন ঊর্ধ্বমুখী হয়েছে, কারণ এটা পর্যায়ক্রম শক্তি বেশি। আর এর কারণ হচ্ছে সম্পূর্ণ বা অসম্পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল, সুস্থিত বা অসুস্থিত অরবিটাল। সুস্থিত বা অসুস্থিত অরবিটালই হচ্ছে আয়নীকরণ শক্তি নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখীর কারণ। আয়নীকরণ শক্তি শুধু ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হয়, এর কারণ হচ্ছে সুস্থিত এবং অসুস্থিত, অর্থাৎ সম্পূর্ণ, অসম্পূর্ণ, অর্ধপূর্ণ, এই যে অরবিটালের কারণে আয়নীকরণ শক্তি কখনো ঊর্ধ্বমুখী হতে গিয়ে আবার নিম্নমুখী হয়, আবার ঊর্ধ্বমুখী হয়। যে যদিও আমরা জানি যে পর্যায়ের সাথে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, কিন্তু কিছু ব্যতিক্রমের কারণে, মানে এই যে সুস্থিরতা, অরবিটালের সুস্থিরতার কারণে কি হয়, এটা কখনো নিম্নমুখী হয়। তো এখানে আমরা যাই মূল কথায়, আমি এতক্ষণ যে কথাগুলো বুঝালাম, আমি ওই প্রশ্নের অ্যান্সারটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি, তারপরে আমরা অ্যান্সারে আসবো। এখানে কি বলা হয়েছে, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হয়ে, এখানে যে মৌলগুলো দেওয়া আছে এই শক্তির ক্রমটা শুধু ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হওয়ার কারণ কি? তোমরা এতক্ষণের কারণ অবশ্যই বুঝতে পেরেছো, আমার বিশ্বাস যে এই নিম্নমুখী কারণটা যখন আমি দুইটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বলেছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, বোঝার কথা। যদি কোথাও একটু কোনো ত্রুটি থাকে তাহলে আবারও আমি এই অ্যান্সারের মাধ্যমে বুঝিয়ে দিব। তো এখানে যে কথাটা বলা হয়েছে, এই মৌলগুলোর শক্তি ঊর্ধ্বমুখী না হয়ে শুধু ঊর্ধ্বমুখী নিম্নমুখী হওয়ার কারণ, এখানে যেমন 5, 6, 7, 8, 9, এখানে ঊর্ধ্বমুখী, এইখানে WX
ডাব্লিউ থেকে এক্স নিম্নমুখী। তার মানে এখানে কি ছিল, ডাব্লিউ এক্স নাইট্রোজেন এবং অক্সিজেন, W7 নাইট্রোজেন, তারপরে হচ্ছে X8 মানে অক্সিজেন। তাহলে আমরা এবার দেখবো এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস করেছে এখানে কেন নিম্নমুখী হয়েছে, নিম্নমুখী হওয়ার কারণটা কি। নাইট্রোজেন 1s 2s 2p 5, oxygen 8, 1s 2s 2p সরি এখানে 3, এখানে নাইট্রোজেন 7, এখানে 3 হবে। আচ্ছা এইখানে অক্সিজেন 4 হবে। নাইট্রোজেন 7 তাহলে তোমরা জানো নাইট্রোজেন 7 মানে 7, 2 2 4 3 7, এখানে 3 হবে। আর এখানে 2 2 4 4 8, অক্সিজেন 8। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শেষ মানে এখানে অরবিটাল, যে এখানে পি অরবিটাল আছে, পি অরবিটালটা কিন্তু এটা অর্ধপূর্ণ। আমরা জানি পি অরবিটাল ইলেকট্রন 6টা ধরে, এখানে 3টা আছে মানে অর্ধপূর্ণ, তার মানে এটা বেশি, এটা সুস্থিত। আর এখানে যে পি অরবিটালটা আছে এটা কিন্তু অর্ধপূর্ণ না, সম্পূর্ণ না, অর্ধপূর্ণ না সম্পূর্ণ, তার মানে এইটার চেয়ে এইটা বেশি সুস্থিত, এইটা শক্তি বেশি, এইটার চেয়ে এটা শক্তি বেশি। কেন, এটা সুস্থিত, আমি আগেই বলেছি যে সুস্থিত এবং অসুস্থ অরবিটালের কারণে আয়নীকরণ শক্তি ঊর্ধ্বমুখী হতে গিয়ে আবার নিম্নমুখী হতে পারে। তো এই যে সুস্থিত এবং অসুস্থ অরবিটাল, সুস্থিত অরবিটাল হচ্ছে কি, সুস্থিত অরবিটাল নাইট্রোজেন, তারপর অক্সিজেন যা আছে অসুস্থিত অরবিটাল। এই কারণে নাইট্রোজেন থেকে অক্সিজেনটা নিম্নমুখী হয়েছে, কারণ ওর শক্তি কম, ওর শক্তি নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের শক্তি কম, বা অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের শক্তি বেশি, এই কারণে ওখানে নিম্নমুখী হয়েছে। তো এই যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমরা বুঝতে পারছো কেন আয়নীকরণ শক্তি শুধু ঊর্ধ্বমুখী না হয়ে আবার নিম্নমুখী হয়েছে। আয়নীকরণ শক্তি কেন ঊর্ধ্বমুখী না হয়ে কখনো কোনো নিম্নমুখী হয়, এটা তোমরা ইলেকট্রনের বিন্যাসের মাধ্যমে পরিষ্কার হয়েছে বলে আমার বিশ্বাস। আমি জটিলতার মানে আমি জটিলতার আশ্রয় নিতে চাই না, আমি সহজ সুন্দর অল্প কথায় মানে যে কথা বললে তোমরা বেশি সহজে বুঝবে, সহজ কথায় কাজ হলে সত্যি কঠিন কথার দরকার নেই, অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার নেই। এই কারণে আমি সহজ ভাষায় তোমাদেরকে বোঝাতে চাই, জটিল কথা বলে জটিলতা সৃষ্টির কোনো দরকার নেই। আমি জানি যে এই প্রশ্নের অ্যান্সারটা অনেক জটিল ভাবে দেওয়া যাবে, যেটা তোমাদের অনেকেরই বোঝার সমস্যা হবে, হয়তো অনেকেই বুঝবা, কিন্তু আমার এটা সত্যি আমার কাছে যে যখন জিনিসটা আমি সুন্দর করে সহজ ভাষায় বোঝাতে পারবো, তখন কেন জটিলতার আশ্রয় নিয়ে তোমাদেরকে আমরা মানে আমি বিভ্রান্তিতে ফেলবো। এই জন্য আমি সব সময় মানে সহজ ভাষায় ছোট কথায় সর্ব সহজ যেখান থেকে শুরু করা যাবে আমি ওইখান থেকে শুরু করার চেষ্টা করি। এই অ্যান্সারটা হয়তো এখানে অরবিটালে ইলেকট্রন বিভক্ত করে আরো বিভিন্নভাবে দেখানো যেতে পারে, কিন্তু আমি তো জানি, আমরা তো বুঝলাম যে আসলে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হওয়ার কারণ হচ্ছে অরবিটালে সুস্থিততা এবং অসুস্থতা সম্পূর্ণ এবং অসম্পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল। তো এই গ্রাফে কেন মৌলগুলো আয়নীকরণ শক্তি ঊর্ধ্বমুখী শুধু ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হয়েছে, এর কারণ তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। যদি কেউ বলো আমি বুঝি নাই, সেটা আমি কি বলবো আমিও জানি না, আমারও বলার ভাষা নেই, কারণ বুঝি নাই কথাটা বলার আগে নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। যদি মানে এমন কিছু মানে এরকম কিছু কথা থাকে যে আমি মানে কখনো বোঝার চেষ্টাই করি, আমি বারবার আমাকে কেউ কোনো কিছু বোঝাচ্ছে, কেউ কোনো কিছু শেখানোর চেষ্টা করছে, আমি দেখছি শুনছি, কিন্তু আমার মাথায় ওটা নেই, আমার মাথায় কাজ করছে অন্য কিছু,
আমি কখনো সেটা বোঝার চেষ্টা করিনি, সেইটার ভিতরে ঢুকিনি, তাহলে আমার বিশ্বাস তোমরা কেউ কখনোই বুঝতে পারবে না, কারো পক্ষে বোঝা সম্ভব নয়। সত্যিটা বলতে বুঝতে হলে, কোনো কিছুকে শিখতে হলে, জানতে হলে আগে নিজেকে, নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, ব্রেনটাকে ঠিক রাখতে হবে, ওই জিনিসটার ভিতর যেটা তুমি বুঝতে চাচ্ছ সেইটার ভিতর তোমাকে ঢুকতে হবে, সেইটা নিজের ভিতরে আনতে হবে, চেষ্টা করতে হবে, বুঝতে হবে। যতবার ভুল হবে ততবারই তোমাকে চেষ্টা করতে হবে, পিছিয়ে পড়লে চলবে না। একবার ভুল হয়েছে, শতবার চেষ্টা করো। তো বোঝার চেষ্টা না করলে, বুঝিনি বুঝিনি বলে কখনো কারো পক্ষে বোঝানো সম্ভব হয় না। তো আমার মনে হয় এখানে তোমাদের কোনো ত্রুটি থাকার কথা নয়। তো আশা করছি আমার এই যে সৃজনশীলের সমাধানটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো এটা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি অধ্যায় ভিত্তিক আমার যে কটা অধ্যায়, মানে আমি অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো ছেড়েছি, এই কয়েকটা অধ্যায়ের পর আমি কিছু সংখ্যক সৃজনশীল মানে ভিডিও ছাড়তে চেয়েছি, বা মানে ছাড়ার জন্য মনস্থির করেছি। আর সেই দৃষ্টিকোণ থেকে আমি ভিডিওগুলো ছাড়ছি, যে যাতে কিছু সংখ্যক ভিডিও ছাড়লে ওই অধ্যায়টার প্রতি তোমাদের পূর্ণাঙ্গ আস্থার জন্ম নেই। তো এখানে যে চতুর্থ অধ্যায়, এই সৃজনশীলটা আইনীকরণ শক্তি, এখানে তোমাদের কোনো কমতি থাকার কথা নয়। এই অধ্যায়টিতে মূল টপিক গুলো, যে কোনো অধ্যায় আগে বুঝতে গেলে, পড়তে হলে, শিখতে হলে তোমাদেরকে কি করতে হবে, অধ্যায়টির মূল জিনিসগুলো জানতে হবে। অধ্যায়টির প্রতিটা টপিক পড়তে হবে, প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেইগুলোকে বুঝতে হবে। তারপরে আমাদেরকে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। এই যে চতুর্থ অধ্যায়ের মেইন বিষয়, যেমন এখানে কি হবে, পর্যায় সারণী। পর্যায় সারণী তোমরা পটভূমিটা তোমাদেরকে মনে রাখতে হবে, মেন্ডেলফের পর্যায় সূত্র, সংশ্লিষ্ট পর্যায় সূত্র। এছাড়াও এখানে কি বলছে, যেমন বিভিন্ন ধাতু, ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, বিভিন্ন সংজ্ঞা, অবস্থান্তর মৌল, হ্যালোজেন, এই সংজ্ঞাগুলো। বিশেষ করে আমার মনে হয় এই অধ্যায়টিতে তোমরা যদি কয়েকটা জিনিস, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ, এই কয়েকটা জিনিস সম্পূর্ণরূপে তোমাদের মাথায় থাকে, তাহলে আমার মনে হয় এই অধ্যায়ের ঘয়ের অ্যান্সার দেওয়া কারোর পক্ষেই মানে আটকার কথা নয়। ও সাধারণত যেমন ধাতু কাকে বলে, কার ধাতু, মুদ্রা ধাতু, এসব প্রশ্ন বেশিরভাগ এসে থাকে, বা পর্যায় সূত্র, মন্ডেলবের সূত্র, অষ্টক সূত্র, ত্রয়ী সূত্র। তো এই মেইনলি কয়েকটা বিষয় পড়লে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন সলভ করা সম্ভব। তোমরা যারা অরিজিনাল শিখতে চাও, বুঝতে চাও, অরিজিনাল ছাত্র যারা, শুধু ছাত্র সেজে যদি বল আমি বুঝিনি বুঝিনি বুঝিনি, তাহলে আমি কেন, পৃথিবীর সব টিচার এসেও তোমাদেরকে বোঝানো সম্ভব হবে না, কারো পক্ষে সম্ভব নয়। বোঝা তোমাকে, তোমাদের চেষ্টা থাকতে হবে, তবে গা বুঝতে পারো। তো এ পর্যন্তই, ভালো থেকো, খোদা হাফেজ। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে। ভালো থেকো, তোমার জন্য দোয়া করি, তোমরা অনেক 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 দূরে এগিয়ে যাও, তোমাদের লক্ষ্যস্থলে পৌঁছাও, অনেক বড় হও, এটাই। আর তোমরাও আমার জন্য দোয়া করো, আমি যেন আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারি। এ পর্যন্তই, থ্যাংক ইউ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।